স্টুডেন্টস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ভার্সিটিকে ওন করলেও আমরা এখন সন্দিহান যে আমাদের অভিভাবক বা আমাদের কর্তৃপক্ষ আসলে আমাদেরকে কতটুকু ওন করে। যেখানে এসি নাই সেখানেও পর্যন্ত জায়গা পাওয়া যায় না, ক্যাফেতে জায়গা পাওয়া যায় না। তো এই যে টাকাগুলো যাচ্ছে কই? তাইলে কনভোকেশন না নিলে তাকে ট্রান্সক্রিপ্ট দিবেন না, তাহলে সেই স্টুডেন্টের ফিউচার নিয়ে তো আপনার ছেলে খেলা করতেছে না। আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি সর্বমোট 9টি দাবি নিয়ে। যেই দাবিগুলো স্টুডেন্টস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সর্বসম্মতিক্রমে আমরা সামারাইজ করেছি এবং এই দাবিগুলোকে একত্রীকরণ করে কম্পাইল করে আজকে আপনাদের সামনে আমরা পেশ করব। এই দাবিগুলো শিক্ষার্থীদের যৌক্তিক যে চাওয়া পাওয়া আছে সেই চাওয়া পাওয়াকে রিফ্লেক্ট করে। আপনারা জানেন স্টুডেন্টস ইউনিভার্সিটি বাংলাদেশের অন্যতম পুরনো একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। হওয়ার কারণে বাংলাদেশের শিক্ষার্থীদেরকে তাদের যে ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল, তাদের যে ধরনের শিক্ষাগত মান উন্নয়নের কথা ছিল, সেগুলো কিছুই হয়নি। একটি সমাজে একটা ভার্সিটি যেরকম করে তাদের শিক্ষার্থীদেরকে ওন করবে, ঠিক তেমনিভাবে শিক্ষার্থীরাও তাদের ভার্সিটিকে ওন করার চেষ্টা করবে। স্টুডেন্টস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ভার্সিটিকে ওন করলেও আমরা এখন সন্দিহান যে আমাদের অভিভাবক বা আমাদের কর্তৃপক্ষ আসলে আমাদেরকে কতটুকু ওন করে। কারণ আপনারা জানেন এই বিশ্ববিদ্যালয়ে এত বছর হয়ে যাওয়ার পরেও তাদের একটি নিজস্ব বাস সার্ভিস নেই। আপনারা জানেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় টিউশন ফি বাড়ানো হয়েছে, কিন্তু কমন রুমের মতো সাধারণ সুযোগ সুবিধা থেকে শুরু করে আমাদের বিভিন্ন ধরনের পরীক্ষার ফি এবং কর্তৃপক্ষের যে আচার আচরণ আমাদের সাথে, সেই আচার আচরণ কিছুই বদলায়নি। আমি যদি একটু সংক্ষেপে উল্লেখ করি, আমাদের ইউনিভার্সিটির শিক্ষকরা আমাদের সাথে ভালো আচরণ করলেও এই ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কিছু সদস্য আছেন যারা খুবই অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, যেমন রিসিপশন বা অ্যাডমিশন অফিসের। তাদের আচার আচরণ দেখলে আমাদের নিজেদেরকে খুবই ছোট মনে হয়, আমরা খুবই অপমানিত বোধ করি। এই ধরনের ব্যবহারের সমস্যা থেকে শুরু করে এই যে আমাদের বিশ্ববিদ্যালয়ে মাসের পর মাস আমাদের যে স্টুডেন্টকে ঢোকানো হচ্ছে প্রত্যেকটা সেমিস্টারে, কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে কিন্তু ওই ধরনের জায়গা নেই, বা আমাদের ইউনিভার্সিটিতে কিন্তু আসলে ওভারক্রাউডেড হয়ে যাচ্ছে। আমাদেরকে বলা হয়েছে যে আমাদের নতুন ক্যাম্পাস হচ্ছে, কিন্তু নতুন ক্যাম্পাসের পরিকল্পনা কিন্তু আরও অনেক দূরের। আমাদের বর্তমান সময়ে আমরা যে ধরনের সমস্যাগুলো ফেস করছি, এই সমস্যাগুলো থেকে আমাদেরকে উত্তরণের জন্য কোনো ধরনের কার্যকরী পদক্ষেপ নেই। যে কারণেই আমরা 9 দফা দাবি নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি এবং এই 9 দফা দাবিটি আমাদের সাথে আমাদের যে শিক্ষার্থীরা আছেন, সহপাঠীরা আছেন, তারা আপনাদের সামনে ব্যাখ্যা করবেন। প্রথমেই সাকিব জিসান, উনি কয়েকটি পয়েন্ট ব্যাখ্যা করবেন আপনাদের সামনে। ভার্সিটির অবকাঠামো প্লাস অন্যান্য বিষয়গুলো নিয়ে আমাদের পাশে আমাদের নির্ঝর ভাই কথাবার্তাগুলো বলছেন। আমি ইনশাল্লাহ প্রথম 2টা দাবি উপস্থাপন করব। আমাদের প্রথম দাবি, ক্যাম্পাসের ধারণ ক্ষমতা অনুযায়ী শিক্ষার্থীর ভর্তি। শিক্ষার মান ও পর্যাপ্ত একাডেমিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে কোনোভাবেই থিওরি কোর্সে 35 জনের অধিক, এমনকি ল্যাব কোর্সে 25 জনের বেশি শিক্ষার্থী এনরোল করা যাবে না। বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান অবকাঠামো ও সুযোগ সুবিধা ভিত্তিতে প্রতি ডিপার্টমেন্টের সর্বোচ্চ শিক্ষার্থীর ধারণ ক্ষমতা তালিকা প্রকাশ করতে হবে এবং সেই অনুযায়ী ভর্তির সংখ্যা সীমিত রাখতে হবে। আমাদের 2 নম্বর দাবি, শিক্ষার গুণগত মান ও একাডেমিক পরিবেশ উন্নয়ন। সকল ডিপার্টমেন্টের মেজর কোর্সসমূহ পর্যাপ্ত সংখ্যক পিএইচডিধারী শিক্ষক নিয়োগ করতে হবে। আমরা যদি দেখি আমাদের মেজর কোর্সগুলোতে সদ্য পাশ করা যেই শিক্ষক তাদেরকে নিয়োগ করা হয়, আসলে একটা জিনিস খেয়াল করেন যে ওনারা তো মাত্র সদ্য পাশ করা, ওনাদের তো ওই পরিমাণ নেটওয়ার্কিং বা পিএইচডি লেভেলের যে দক্ষতা ওটা ওনাদের নেই। তাহলে এরকম টিচার আমাদেরকে কিভাবে সার্ভ করবে, ওনারা কিভাবে আমাদেরকে শেখাবে, এই জিনিসটা আমরা প্রশ্ন রাখতে চাই। শিক্ষকদের ক্ষেত্রে থিওরি ও ল্যাব ক্লাসে উপস্থিতি ও নির্ধারিত অফিসে উপস্থিত নিশ্চিত করতে হবে। পাশাপাশি টিচিং অ্যাসিস্ট্যান্ট দ্বারা ল্যাব ক্লাস পরিচালনা বন্ধ করতে হবে। আমি আমাদের 9 দফা দাবির 3য় ও 4র্থ দাবি পাঠ করে শোনাচ্ছি। প্রথম হচ্ছে কোর্স অ্যাডভাইজিং ব্যবস্থার সংস্কার। শিক্ষার্থী পোর্টালে সার্ভার সংক্রান্ত সমস্যা সমাধান করে অ্যাডভাইজিং প্রক্রিয়া নির্বিঘ্ন করতে হবে। পর্যাপ্ত সংখ্যক সেকশন নিশ্চিত করে সকল শিক্ষার্থীর জন্য প্রয়োজনীয় কোর্সের আসন নিশ্চিত করতে হবে। অ্যাডভাইজিংয়ের সময় শিক্ষার্থীরা যে সকল কোর্স এনরোলের জন্য এলিজিবল, সকল বিভাগীয় কোর্স পোর্টালে প্রদর্শন করতে হবে। তাতে ব্যর্থ হলে বা সক্ষম না হলে ইলেকটিভ ও অপশনাল কোর্স নিতে বাধ্য করা যাবে না। ফাইনালের কমপক্ষে 2 সপ্তাহ আগে অনলাইন ও অফলাইন কোর্স অ্যাডভাইজিং সম্পূর্ণ করতে হবে। ক্লাস ও ল্যাব চলাকালীন সময়ে অ্যাডভাইজিংয়ের সময়সূচি নির্ধারণ করা যাবে না। 4.
ট্রান্সপোর্টেশন, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে প্রয়োজনীয় ভর্তুকি প্রদান সাপেক্ষে অতি শীঘ্রই শিক্ষার্থী বান্ধব ও যৌক্তিক ভাড়ায় শাটল বাস সার্ভিস চালু করতে হবে। বিভিন্ন রুটে ক্লাসের সময়সূচি অনুযায়ী চক্রাকারে বাসসমূহ চালু রাখতে হবে। আমাদের পঞ্চম দাবিটা হলো আমাদের বোনদের পক্ষ থেকে আমি সেটা পাঠ করতেছি আর কি। দাবিটা হলো 2টি দরজা বিশিষ্ট পর্যাপ্ত অজুর স্থান সহ পর্যাপ্ত ধারণ ক্ষমতা সম্পন্ন মেয়েদের নামাজঘর অতি বিলম্বে নিশ্চিত করতে হবে। এখানটা আসলে কিছু ব্যাখ্যা আছে, সেটা হলো যে 2টা দরজার কথা আমরা কেন বলতেছি, কারণ হলো বর্তমান নামাজ ঘরে একটি মাত্র দরজা থাকার সাথে সাথে তা খোলার সাথে সাথে ভিতরের দৃশ্য সব প্রকাশ পায়, যা নিয়মিতভাবে আমাদের বোনদের নামাজের বিঘ্ন ও অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং পর্যাপ্ত অজুখানা না থাকার কারণে তাদের নিয়মিত দাঁড়িয়ে থাকতে হয় এবং ভিতরে পর্যাপ্ত নামাজের জায়গা থাকে না এবং তার কারণে তাদের দাঁড়িয়ে থাকতে হয়। এবং মেয়েদের নামাজ ঘরের এই অস্বস্তির অবস্থাটার কারণে আমরা এই দাবিটা নিয়ে আমরা আগে 3-4 বছর আগেও আমরা ভার্সিটির অথরিটির কাছে গিয়েছি, কিন্তু তারা বরাবর আমাদের আশ্বাস করেছে কিন্তু বাস্তবায়ন করে নাই। 6 নম্বর, আইসি স্ল্যাবের উন্নয়ন। আইসি স্ল্যাবে বিদ্যমান কম্পিউটারগুলোর মান উন্নয়ন করে আধুনিক সিপিইউ, মনিটর, কিবোর্ড, মাউস প্রয়োজনীয় যন্ত্রাংশ সংযুক্ত করতে হবে এবং ধারণ ক্ষমতা বাড়িয়ে অন্তত 200 কম্পিউটার স্থাপন করতে হবে। 7 নম্বর দাবি, অবকাঠামোগত উন্নয়ন। ক্যাফেটেরিয়া ও লাইব্রেরিতে ধারণ ক্ষমতা বৃদ্ধি করতে হবে এবং কমপক্ষে 500 শিক্ষার্থী একসঙ্গে বসতে পারে এমন কমন লাউঞ্জ পুনরায় চালু করতে হবে। আমাদের 8 নম্বর দাবিটা হচ্ছে ফি এবং আর্থিক সুবিধা নিয়ে। টিউশন ফি জমা দেওয়ায় বিলম্ব ফি সর্বোচ্চ 500 টাকা নির্ধারণ করতে হবে। আমরা এখানেও অনেকেই জানি যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে মধ্যবর্তী ফ্যামিলির থেকেও অনেক স্টুডেন্ট আসে অ্যাকচুয়ালি এখানে পড়তে আসে। তো অনেক ফ্যামিলির ক্ষেত্রে অ্যাকচুয়ালি টাইমের মধ্যে টাকা দেওয়াটা দেখা যায় যে বাবা মায়ের উপরে একটা এক্সট্রা প্রেশার হয়ে যায়। তো এখন আমাদের আগের সেমিস্টার অবধি যে এটা ছিল যেটা হচ্ছে যে 500 টাকা থেকে একটা লেট ফি নির্ধারণ করা হতো, কিন্তু সাডেনলি নেক্সট সেমিস্টার থেকে সেটা 3000 টাকা করা হয়েছে। আমরা এটা পাচ্ছি এবং অথরিটির কাছে তাদেরকে রিকোয়েস্ট করতেছি যে আমাদের আর্থসামাজিক অবস্থা চিন্তা করে এবং একটা স্টুডেন্টের পিছনে প্রাইভেট ইউনিভার্সিটিতে অনেক টাকা খরচ হয়, তো এই এক্সট্রা প্রেশার সামলানোর মতো একটা ক্যাপাবিলিটি রেখে আমরা আগের ফর্মেই থাকি, 500 টাকা যাতে নির্ধারণ হয় এবং এটা যাতে কার্যকর করা হয় এটার জন্য হাম্বেল রিকোয়েস্ট করতেছি। দ্বিতীয়ত, সকাল ট্রান্সক্রিপ্টের ফি সর্বোচ্চ 200 টাকা নির্ধারণ করতে হবে। আমরা দেখতেছি এখন হচ্ছে আপনি এখানে পড়ছেন অ্যাজ এ স্টুডেন্ট, আপনি কিন্তু অনেকগুলো সেমিস্টার ফি দিয়ে 7 লাখ 8 লাখ 9 লাখ টাকা খরচ করে আপনি এখানে পড়তেছেন, অ্যান্ড পড়ার শেষে যে আপনাকে যে ট্রান্সক্রিপ্টটা দিতেছে সেটা কেন 500 টাকা হবে? এটা তো একটা স্টুডেন্টের যে ভার্সিটিতে পড়ছে এটা তার রাইট। তো আপনি টাকা নেন কিন্তু সেটা সর্বোচ্চ 200 টাকা নিতে পারেন, সেটা কেন 500 টাকা? আমরা এখানে দাবি জানাচ্ছি ভার্সিটির কাছে যাতে সর্বোচ্চ 200 টাকা আর কি নির্ধারণ করা হয়। এবং মোস্ট ক্রুশিয়াল পয়েন্ট, প্রত্যেক রিটেক ফি কোর্সের 50% হ্রাস করতে হবে। আমরা যদি অন্যান্য ইউনিভার্সিটির দিকে তাকাই তাহলে দেখা ইউআইইউতে কিন্তু 50% আর কি রিটেক ফি হ্রাস করা হয়। এবং যদি আমরা হচ্ছে অস্টের দিকে তাকাই তাহলে অস্টে কিন্তু মাত্র 500 টাকা করে এক্সাম দেওয়া হয়। তো আমরা কম্পারিজনে যাব না, আমার যে কথা, আমি তো এই কোর্সটা অলরেডি করেছি, আমার তো করা আছে, তো আমার তো পুরোটা করা সেখানে আমি ডিজার্ভ করি যে কিছুটা হলেও ডিসকাউন্ট। সো আমি এখানে ভার্সিটির কাছে হাম্বেল রিকোয়েস্ট করতেছি যে স্টুডেন্টের কথা সময় প্রফিটের দিকে না যেয়ে সেই প্রতিটা রিটেক কোর্সের ফি 50% হ্রাস করার জন্য জোর দাবি জানাচ্ছি এবং অনুরোধ করতেছি। 9 নম্বর পয়েন্ট, বাৎসরিক অডিট রিপোর্ট প্রকাশ। আমরা যেহেতু এই ভার্সিটিতে টাকা দিতেছি এবং আমরা এখানে এত টাকা খরচ করার পরও পর্যাপ্ত কিন্তু সুযোগ সুবিধা পাচ্ছি না। আমরা দেখতেছি আমাদের প্রপার কোনো ফ্যাসিলিটিস নেই। আমরা ক্যাম্পাসে ঢুকি এই যে রোদের মধ্যে, এই যে আপনারা রোদেই আপনাদেরকে ওখানে দাঁড়াইতে দেন নাই, বাট আমরা যে স্টুডেন্ট এই রোদের মধ্যে থাকে তারা ভিতরে যেয়ে বসার জায়গা পায় না। যেখানে এসি নাই সেখানেও পর্যন্ত জায়গা পাওয়া যায় না, ক্যাফেতে জায়গা পাওয়া যায় না। তো এই যে টাকাগুলো যাচ্ছে কই? তাইলে আমাদের তো সুযোগ সুবিধাগুলো বাড়তেছে না, তাহলে এইগুলো খরচ হচ্ছে কোথায়? আমাদের কোনো প্রপার বাস নেই, আমাদের ওয়াইফাইয়ের সমস্যা, আমাদের বসার সমস্যা। আমরা লিফটে যেয়ে দাঁড়ায় থাকি। আমরা যদি এবি2 এর কথা বলি, এবি1 কথা বলি, সেখানে মাত্র একটা লাইন, একটা লিফট। ইভেন আপনি 11:50 যখন আমি যাই তখন সেই লাইনটা আপনার এই যে গলির মুখটা দেখতেছেন এই পর্যন্ত অলমোস্ট টাইম হচ্ছে সিরিয়াল এসে পড়ে লিফটের। তো এই যে আমার কথাটা হচ্ছে এটাই যে তাহলে এতগুলো টাকা যাচ্ছে কই? তো আমরা স্বচ্ছতা নিশ্চিতকরণে প্রতি বছর আয় ও ব্যয়ের অডিট রিপোর্ট প্রকাশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা একটা ট্রান্সপারেন্সি চাই। আরেকটা কথা, সেটা হচ্ছে অ্যালুমনাইদের প্রত্যয়নপত্র এবং সার্টিফিকেট গ্রহণের ক্ষেত্রে কনভোকেশনে অ্যাপ্লাই করার জন্য বাধ্য করা যাবে না। একটা স্টুডেন্ট যে 4 বছর, হয়তোবা তার একটু বেশি সময়ও লাগতে পারে, সে এতদিন ভার্সিটিতে পড়ছে,
তার এখন এমার্জেন্সিভাবে বাইরে যাওয়া লাগবে বা কোনো জায়গায় জব অ্যাপ্লাই করা লাগবে, সেক্ষেত্রে তার হচ্ছে ট্রান্সক্রিপশন খুবই দরকার, ট্রান্সক্রিপ্টেড ফাইলটা খুবই দরকার। তো এই টাইমটাতে আপনি যদি হচ্ছে বাধ্য করেন যে আপনি কনভোকেশন না নিলে তাকে হচ্ছে ট্রান্সক্রিপ্ট দিবেন না, তাহলে সেই স্টুডেন্টের ফিউচার নিয়ে তো আপনার ছেলে খেলা করতেছে না। আমি এই ভার্সিটিতে এতদিন পড়লাম, আমার প্রাণের ভার্সিটি, আমার একটা ইমোশন জড়িত, আমার সার্টিফিকেট জড়িত, আমার পড়াশোনা জড়িত। এখন নিজের অভিভাবকের থেকে যদি টাকার সাথে সম্পর্ক হয়ে যায়, তাহলে এই জিনিসটা কেমন দেখায়? আমরা ভার্সিটির কাছে অনুরোধ করতেছি যে আমাদের সাথে অভিভাবক সুলভ ব্যবহার করুন দয়া করে, অ্যান্ড এই জিনিসটা আপনার একটা যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন, অ্যালমনাইদেরকে এই হ্যাসেলের থেকে মুক্তি দিন। ধন্যবাদ।